গঠন করেছেন যে একটা ভীষণ বড় দায়িত্ব। আমি ধন্যবাদ জানাই আমাদের সভাপতি ইমানদার চৌধুরী, আমাদের অ্যাডভোকেট লাইব্রেরিতে বাংলাদেশ এবং ধন্যবাদ জানাই যে সভাপতি আছেন এবং যারা ভিকটিম আছেন এবং যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন। আসলে বলার কিছু নেই, একটাই বলার আছে যে আসলে আমরা ভাবতে চাই মানবাধিকার যেভাবে লঙ্ঘন হচ্ছে, যেভাবে ভিকটিমরা কোর্টের বারান্দায় গিয়ে দিনের পর দিন হয়রানি হচ্ছে, থানায় গিয়ে হয়রানি হচ্ছে এবং এমনও কিছু তথ্য উঠে আসছে যেগুলো আমাদের চোখের সামনে যে ভিকটিমের ঘটনার স্থলে যে ভিডিওটা ধারণ হয়, সেই ভিডিও ধারণের পরিপ্রেক্ষিতে তার মামলায় এজাহারে কোনো মিল থাকে না। এতে করে ভিকটিম সঠিক যে বিচার এবং বিচার বিভাগের যে যারা আছেন তারা কিন্তু একটার সাথে আরেকটা কোনো মিল পায় না, যার ফলে এই মামলা বা এই তথ্য উঠে আসতে উদ্ঘাটন হইতে অনেক সময় বা অনেক যে সমস্ত আমাদের সবচেয়ে এই মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে এর মধ্যে আমাদের সবচেয়ে সরকারি সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে। বিগত সময় ছিল এবং গত 5ই আগস্ট পর থেকে আমাদের এই সরকার তথা আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন আরো অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমাদের যে দিদির উদ্যোগে আমাদের যে ভিকটিমগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানে পুরস্কার পেয়েছে, আমাদের তার চেয়ে অনেক অধিক গুণ এই ভিকটিম বা সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন ধর্ষণ করছে। আমি এটা এই মানবাধিকার সংস্থার মাধ্যমে দেশ এবং বিদেশে আমাদের এই নির্যাতন জুলুম এটা তো আমরা প্রতিকার পাই, কারণ আমরা এই দেশে বসবাস করছি, আমরা ভবিষ্যতে এই দেশে থাকবো, বসবাস করবো। আমাদের মান সম্মান রেখে আমাদের সনাতনী সম্প্রদায়কে আমরা যেন আমাদের পার্সেন্টে আমরা বর্তমানে আছি, আমরা যেন কাজ করে না করতে পারি। আমরা এই দেশে থেকে আমাদের যে সমস্ত আমাদের পারিবারিক ভাবে এবং সমস্ত অন্যান্য সম্প্রদায়ের সাথে আমরা মিলেমিশে এই দেশকে এগিয়ে নিতে পারি। এটাই আমাদের এই আজকের এই সিনিয়র পর্যায়ে থেকে আমরা আমাদের যে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আছেন জেলা খান্না সাহেব, তার মাধ্যমে তার যে সুস্পষ্ট বক্তব্য এবং আমাদের সেই সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রান্ত বিশেষ করে আমাদের যে 5ই আগস্টের পর 3 ডিসেম্বর আপনাদের সনাতনী সম্প্রদায়কে নিয়েছে আশারন্দ দিয়েছে, তার স্টেজে এখনো যে কারামন্ত্রী আছে তার ব্যাপারে যে কঠোর ভূমিকা পালন করেছে আমাদের সেই এখনো যে রাজপথে মোকাবিলা করেছে আমাদের সনাতনী পরিষদের সাধারণ সম্পাদক। কৃষক দল নেতাকে গুলি করে হত্যা করলো, তার জেরে পরবর্তীতে সংঘবদ্ধ হয়ে হিন্দু বাড়ির উপরে আক্রমণ চালালো। 20টা বাড়ি পুরো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সেখানে আমাদের ঢাকা থেকে SRCPM এর লাকি দিদি সহ নেতৃবৃন্দ গিয়েছিল, আমিও গেছিলাম। সেখানে মানুষের কান্না, কি অসহায়, কি নির্যাতন, সেগুলো আমার দিদি দেখে এসছে নিজ চোখে। এবং সেখানে বর্তমানে আর্মি পুলিশ পাহারায় তারা অবস্থান করছে। এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা, সারা বাংলাদেশে 1947 থেকে শুরু করে পার 71 এই 5ই আগস্ট সহ সারা বাংলাদেশে হিন্দুরা যে পরিমাণে নির্যাতিত আমরা সবাই জানি, কিন্তু তার কেস করতে গেলে কোনো মামলা হয় না, তার কোনো প্রতিবাদ হয় না, সরকার তার কোনো প্রতিকার করে না। নির্যাতন করছে যে অঙ্গ হরিজনরা বিভিন্ন জায়গায় আপনার সরকারি জায়গায় থাকে এবং সরকারি চাকরিজীবী এবং সরকারের সকল স্থায়ী করে তারা কাজ করে, তাদেরকে ওই জায়গার প্রতি তাদের লুট করা হয়, যে তাদেরকে উঠিয়ে দিয়ে এইখানে বহুতল ভবন করে কাঁচা বাজার মার্কেট তৈরি করা হবে হরিজনদেরকে নিঃশেষ করার জন্য যে পায় তারা চলছে। আজকে ওই হরিজনদেরকে আমি বলবো যে পুনর্বাসন ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো হরিজনদেরকে উচ্ছেদ করা যাবে না। আজকে যে হরিজনদের যে বেকারত্ব, সেই বেকারত্ব দূরীকরণ
জেনে বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এখানে শেষ করলাম। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সবাইকে আলাপ। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ যাদের নাম বলে সময় শুরুতে যায় না, উদ্যোক্তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম, তারপরে একসময় তথাকথিত সমাজতন্ত্রের লক্ষ্যে জাতীয় ছাত্রলীগ করেছি। স্যার মাইন্ড করতে পারেন। তখন আমাদের একজন কবি ছিল মোহন রায়, সে একটা কবিতা লিখেছিল সাহসী মানুষ চাই। তো পান্না স্যারকে সাহসী মানুষ হিসেবে আমরা পেয়েছি, এইটুকু তো লাভ। আমি সবসময় করে 100 ভাগ লাভ চাইবেন, এটা তো হইতে পারে না, এটা তো সম্পত্তি না কাজ। এখন যে কথা আমি বলবো যে 1948 যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস রিলিজ হয়েছিল জাতিসংঘে, তারপরে 1947 তার আগে আমাদের দেশ ভাগ হয়ে গেল, আমরা একটা অর্জিত স্বাধীনতা পেলাম। সেটা আমরা সন্তুষ্ট হতে পারলাম না নানা কারণে, সেটা যথার্থই ছিল। তারপর 71-এ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 2 লক্ষ মামুনের সৈন্যবাহিনীর মধ্যে দিয়ে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা লাভ করলাম। এইটা তো স্বীকার করতে হবে, এটা কারো যদি জ্বালা করে গায়ে যে স্বীকার কথা বললে বা স্বীকার করলে যন্ত্রণা হয়, আমাদের তো কিছু করার নাই, আমরা এগুলো বলতে হবে, এটা সত্য ঘটনা। সত্যিকে চাপা দিয়ে রাখা যায় না, লুকিয়ে রাখা যায় না, এটা বাস্তব অবস্থা। এর পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি একটা সংগঠনের সাথে ভলান্টিয়ার হিসেবে যুক্ত ছিলাম প্রায় 17 থেকে 19 বছর। সেটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ম্যান্ডেটে ব্যাকট্রাল বিজনেস কনসার্ট এগুলো সবাই ছিলেন, আমার স্যার যারা এখানে ভাষাও জানেন। এবং আমরা সেখানে 2000 সালে আমরা একটা ব্যাপক তদন্তের ব্যবস্থা করেছিলাম রামুর যে মন্দির হত্যা থেকে শুরু করে মাইনরিটি রাইটস ভায়োলেশন নিয়ে। সেই কাগজপত্রগুলো আমি আমাদের ডক্টর সিনিয়র অ্যাডভোকেট চৌধুরী দিয়েছিলাম। আমি আজকে জানি না যে আমাকে আলোচনা অংশগ্রহণ করতে হবে, নাহলে আমি এটা নিয়ে আসতাম। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক, খুবই বেদনাদায়ক। আমার নাম গোলাম মুস্তফা, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম প্রহ্লাদ, কারো নাম দেবদাস। এই জন্য আমি কিন্তু আগে মানুষ, আমার নাম তো হচ্ছে পরে। আগে আমি মানুষ, তারপরে আমার নাম হলো, তারপর হলো আমার ধর্ম। আমি আল্লাহকে বিশ্বাস করি, অনেকে দেবদেব বিশ্বাস করে, অনেকে গির্জায় প্রার্থনা করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে রাষ্ট্রের কি করা, রাষ্ট্রের আছে, হ্যাঁ রাষ্ট্রের আছে, এটাকে পৃষ্ঠপোষকতা করা। ওই ভদ্রলোক যাতে তার এই কাজগুলি ঠিক মতো করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক রাষ্ট্র স্বীকার করতে পারে নাই। রাষ্ট্র স্বীকার করতে না পারার কারণে আজকে এই অবস্থা। আমাদের একজন পূর্ব অধিবক্তা, উনি একজন মানবাধিকার কর্মী, উনি বলে গেছেন যে আজকে মানবাধিকার সংকট। আসলে মানবাধিকার সংকট না, আজকে সংকট হলো রাষ্ট্রের সংকট, আজকে সংকট হলো রাজনীতির সংকট। রাজনীতি যদি মীমাংসিত হতো, রাষ্ট্র ব্যবস্থার যদি সংকট না থাকতো, তাহলে এই ধরনের কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে, এই যে মব দাসী, একটা নতুন শব্দ শুনলাম, আমার বয়স 60-এর মতো হয়ে গেছে, এই জীবনে শুনি না মব দাসী। এটা এনার্কি নৈরাজ্য শুনতাম, আন্দোলন শুনতাম, দাঙ্গা হাঙ্গামা শুনেছি, আবার শুনলাম কি এখন মব দাসী। যে ভদ্রলোক দায়িত্ব নিয়েছেন উনি আন্তর্জাতিকভাবে খুবই খ্যাতিসম্পন্ন লোক। উনি একসময় একটা বইও লিখেছিলেন যে পথের বাধা সরিয়ে দিন, মানুষকে এগুলো দিন। আমিও ওনাকে এটা আমাকে দেওয়ার পর আমি একটা চিঠি লিখেছিলাম যে অবশ্যই মানুষকে এগুলো দিতে হবে। না রিয়াজ তো লিখছে ওই যে ইয়ে নিয়ে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব। আমিও লিখলাম যে হ্যাঁ ঠিক আছে, পথের বাধা সরিয়ে দেওয়া উচিত, মানুষকে এগিয়ে দেওয়া উচিত। এখন উনি সেই ভদ্রলোকে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, এবং দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর আপনারা দেখেছেন টেলিভিশনে উনি বলেছেন যে আমাদের সমালোচনা করুন, যত পারেন সমালোচনা করুন, আমরা